আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস বিদায় একটু দেরি হয়ে গেল। একটা লাইটের আলো পড়তেছে, এছাড়া মোটামুটি ঠিক আছে। আশা করি সাউন্ড ওকে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বায়োলজি 10 দিনের চ্যালেঞ্জ, তবে 10 দিনের আগে আমরা কমপ্লিট করব। শুধু প্রশ্ন এবং সলভ ক্লাস আমি একই সাথে সেট আপ করে রেখেছি সবকিছু, এবং কথা একটু স্পিডও হবে। কেমন স্যার? অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমাদের এসএসসি যাতে কেউ ঢুকলে বুঝতে পারে 2025 এসএসসি 2025 একটা লাইটের আলো পড়ছে মাঝখানে, এটা ছাড়া বাকিগুলো ঠিক আছে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো, আজকে আমরা শেষ করব হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে জীবন পাঠ, প্লাস জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু কেমন স্যার? এই দুইটা টপিক হচ্ছে আমাদের আজকের জন্য ইম্পর্টেন্ট, বা আজকে আমাদের সলভের বিষয়। তো গুরুত্বের বিচারে আসলে এইটার গুরুত্ব 30% পরীক্ষাতে আসার ক্ষেত্রে সিকিউ, আর এটার গুরুত্ব ধরো 100%। আমরা চেষ্টা করব সবকিছু একসাথে কাভার দেওয়ার ইনশাল্লাহ। প্রশ্নভিত্তিক কিছু নোটও আমরা একই সাথে সলভ করার চেষ্টা করব। ওকে, এবার তোমরা যেটা খেয়াল করো, জীবন পাঠ থেকে আমাদের গ এন্ড ঘতে যে প্রশ্নগুলো আমরা পড়ব জীবন পাঠের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ ঘতে পড়বা মার্গুলিসের 5 রাজ্য, মার্গুলিসের 5 কিংডম বা 5 রাজ্য এটা। এবং আরেকটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে প্রথম অধ্যায় আমরা 10-15 মিনিটের মধ্যেই কাভার করার চেষ্টা করি। যারা আছো নর্মালি প্রথম ক্লাস হিসাবে অনুরোধ করতে পারি, একটু যদি তোমাদের নিজেদের ওয়ালে শেয়ার করতে পারো আজকের ক্লাসটা করো, না করলেও কোনো সমস্যা নাই। তারপরেও অনেকে হয়তো বা আগ্রহ, কিন্তু আমি আসলে পোস্ট করছি অনেক পরে, আজকেই একটু করে বলছিলাম, তারপরে ক্লাস নেওয়া শুরু করে দিলাম, এই হচ্ছে বিষয়। তো যদি সম্ভব হয় তোমরা কি করো, একটু শেয়ার করতে পারো, এতটুকুই অনুরোধ, না করলেও কোনো সমস্যা নাই। তারা মার্গুলিসের 5 রাজ্য এবং দ্বিপদ নামকরণ, এই টপিকটাই হচ্ছে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। ওকে, এর পাশাপাশি অধ্যায়ে যা পড়বা আমি সাথে প্রজেক্টরও রেখেছি, আমি সেটা দিয়ে তোমাদেরকে কাভার দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, প্রজেক্টর দিয়ে আমি তোমাদের কাভার দেওয়ার চেষ্টা করতেছি, সেটাও আমরা দেখি, আল্লাহ ভরসা। প্রজেক্টরের সময় আমি সামনে থাকবো না স্যার, প্রজেক্টরের সময় আমি সামনে থাকবো না, এটা একটু মাথায় নিয়ে নিও।
এটা কি নিচে হয়েছে স্যার? দেখি তোমাদের ফোনে কতটুকু যাচ্ছে। হ্যাঁ, ফোনে মোটামুটি যাচ্ছে বলে আশা করছি। আমরা প্রয়োজনে ফোনটা আরো নিচে দিই। আমাদের প্রথম অধ্যায় স্যার সলভ হচ্ছে, কেমন? প্রথম অধ্যায় সলভ হচ্ছে, এই বরাবর থাক। লেখা দিলে আমি আশা করি তোমরা এটা ধরতে পারবা। প্রজেক্টরের আলোটাই একটু ফোনের মধ্যে ফোকাস দিচ্ছে, সেটা নিয়ে মন খারাপ করিও না। সাজেশন সবাই পেয়েছো আশা করি, ইনশাল্লাহ। তাহলে আমি চলে যাচ্ছি, আমাদের যে পয়েন্টগুলো আছে সেখানে আমি চলে যাচ্ছি। আমাদের স্ক্রিন শেয়ারটা কই, স্মার্ট ভিউ মুছে দিলাম। সবাই প্রথম অধ্যায়ের জন্য মানসিকভাবে প্রিপারেশন নাও, অল্প সময়ের মধ্যে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে বলে আশা রাখতে পারো। আমার কথার দিকে ফোকাস দিলে চলবে স্যার। ওকে, তাহলে আমি তোমাদের জীবন পাঠের ক্ষেত্রে প্রথমে বইয়ে যদি বলো যেতে, আচ্ছা আমি প্রশ্নে চলে যাই প্রথমেই। এই অধ্যায় থেকে আমার সাজেস্ট তোমাদের 4টা প্রশ্ন থাকবে। আমার সাজেস্টের মধ্যে 4টা প্রশ্ন থাকবে, হাতের লেখা আছে আমার। এই প্রশ্নগুলো একটু মিলাই দেখবা, কেমন স্যার? আমি দেখি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আশা করি খুব একটা অসুবিধা হচ্ছে না, ট্রাই করো। তাহলে আমার এই যে সৃজনশীল প্রশ্ন জীবন পাঠ থেকে প্রথম প্রশ্নটা তোমরা একটু দেখার চেষ্টা করো। আমি আর একটু ক্লিয়ার করতে পারি কিনা দেখি। এরকম দিলে যেটা ঘটতেছে, একদিক ক্লিয়ার হচ্ছে আর একদিক ক্লিয়ার হচ্ছে না, না? না, যেটা চাইলাম সেটা হলো না। তাহলে এটা ট্রাইপডের কি হইলো? আল্লাহু আকবার। আচ্ছা, আমি মুখে মুখে কথা বলতেছি, তোমরা একটু জাস্ট খেয়াল করো প্রশ্নের দিকে। কিছুটা লেখা বুঝতে পারছো, এটা আমি আরেকটা ফোন থেকে খেয়াল করতে পারছি, বা ক্যামেরার পেছনে আছি তো বুঝতে পারছি যে কিছুটা খেয়াল করতে পারছো, আশা করা যায়। এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের এখন ক্লিয়ার মোটামুটি আছে, এভাবেই চলুক, দেখা যাক, আল্লাহ ভরসা। ওকে, তাহলে সবাই প্রশ্নের দিকে খেয়াল করো। প্রথম প্রশ্ন বলছে, সজল 10ম শ্রেণীর একজন ছাত্র, সে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চিংড়ি ফ্রাই, মাশরুম মিশ্রিত স্যুপ এবং টমেটো সালাদ খেয়েছিল। খেয়াল করো, সজল হচ্ছে 10ম শ্রেণীর একজন ছাত্র, সে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চিংড়ি ফ্রাই, মাশরুম মিশ্রিত স্যুপ এবং টমেটো সালাদ খেয়েছিল। তাহলে এখানে কতে বলছে অনুজীব কি? অনুজীব কি? তাহলে অনুজীব কি, উত্তরটা কি হবে বলো? যে সকল জীবকে সাধারণত বা সাধারণভাবে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা অতি আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা হয়, তাদেরকে অনুজীব বলা হয়। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এদের কথা বলে দিবা। অবশ্যই অ্যান্সারের সাথে উদাহরণগুলো অ্যাড করবা, এটা তোমাকে অন্যদের চাইতে এগিয়ে রাখবে। তাহলে এই গেল হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ডে আসো, জীবের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন কেন? জীবের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন কেন? আচ্ছা, জীবের কেন শ্রেণীবিন্যাস করা প্রয়োজন? কারণ দেখো যে পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা কত এবং প্রাণীর সংখ্যা কত, যদি আমরা বোঝার চেষ্টা করি, যে পৃথিবীতে তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় আছে, তাহলে আর আমি নর্মালি যেটা জানি, পৃথিবীতে প্রায় 15 লক্ষের অধিক কি রয়েছে, প্রাণী রয়েছে। হ্যাঁ, তোমাদের বইয়ে একটু কম দেওয়া আছে। তাহলে এত বিশাল প্রাণী বা উদ্ভিদ জগৎ সম্পর্কে যদি আমরা জানতে হয়, তাহলে অনেক অনেক ডিটেলস জানতে হবে। তো সেখানে সর্বাধিক মিল রেখে একটা শ্রেণীবিন্যাস,
একটা পাঠ্যক্রম সাজানো হয়েছে। তাহলে এই পাঠ্যক্রমটা সাজানোর ফলে আমরা খুব অল্প সময়ের মধ্যে এইটা সম্পর্কে জানতে পারছি। তাহলে এই প্রশ্নের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার কোথায় আছে? খ নাম্বার প্রশ্নের অ্যান্সার তোমাদের পাঠ্য বইয়ের 7 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। তো আগে বলবা যে শ্রেণীবিন্যাসের লক্ষ্য কিন্তু মূলত একটাই, তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় এই জীবজগৎটাকে সহজে স্বল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা। তারপরে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবা যে এই বিশাল বিস্তৃত জীবজগৎটাকে জানার জন্য সর্বাধিক মিল সম্পন্ন রেখে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বা সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস উনি শ্রেণীবিন্যাসটা করেছিলেন, এই জন্য তাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এবং শ্রেণীবিন্যাস করার ফলে আমরা একই বৈশিষ্ট্যসম্পন্ন জীবগুলো সম্পর্কে একবার পরেই একাধিক জীব সম্পর্কে আইডিয়া নিতে পারছি। ঠিক আছে, এভাবে করে গুছিয়ে লিখবা। স্যার ক্ষয়ে নাম্বার কাটা যায় বেশি, এই জন্য এফোর্ট দিবা। এবার আসো গ ঘতে যাই। সজল যে স্বভোজী জীবটি খেয়েছিল তার বৈশিষ্ট্য বর্ণনা করো বা তার বৈশিষ্ট্যের বর্ণনা দাও, যাই হোক। তাহলে সজল যে স্বভোজী এটার ইংরেজি কি হবে স্যার? অটোট্রফিক। অটোট্রফিক মানে স্বভোজী আর হেটারোট্রফিক মানে হচ্ছে পরভোজী। তাহলে সজল যে স্বভোজী জীবটি খেয়েছিল তার বৈশিষ্ট্যের বর্ণনা দাও। তো সজল দেখো, উদ্দীপকটা একটু খেয়াল করো, কোনটা স্বভোজী খেয়েছিল। আমরা একটু উদ্দীপক দেখার চেষ্টা করতেছি। উদ্দীপকে খেয়াল করো যে সজল কোনটা খেয়েছিল। এই দেখো, সজল হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে চিংড়ি ফ্রাই। চিংড়ি কিন্তু স্বভোজী নয়, প্রাণীরা স্বভোজী নয়, চিংড়ি হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের। মাশরুম হচ্ছে ফানজাই, যারাও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। এবং টমেটো সালাদ খেয়েছিল। তাহলে আগে তোমাকে বলতে হবে যে সজলের খাবারের মধ্যে টমেটো সালাদ, টমেটোটাই হচ্ছে স্বভোজী, কারণ সেটি প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত এবং প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলো নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কারণ তারা উদ্ভিদ এবং তাদের দেহের মধ্যে খাদ্য তৈরিকারী প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। এবার তুমি প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য বলবা। ঠিক আছে স্যার, এবার আপনারা কি বলবেন? প্ল্যান্টি রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো তুমি সুন্দর মতো বলে দিবা। চেষ্টা করবা বইয়ের বাইরে যে তথ্য আছে সেগুলোকে অ্যাড করে দেওয়ার। তথ্য যা লাগবে যেদিন শেষ হবে এরপরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবা আমাকে, স্যার আমার এটার উত্তর দরকার, এটার পিডিএফ দরকার, এটার এই দরকার সেই দরকার, যা দরকার হয় আমাকে একটু করে বলে দিবা। আচ্ছা, আমি তোমাদের অবশ্য কমেন্ট দেখছি না, ক্যামেরার পেছনে গেলাম, আমি সামনে উত্তর দিচ্ছিলাম। একটা লাইটের জন্য একটু কষ্ট হচ্ছে, তারপরে মনে হয় বুঝতে পারছো তোমরা। পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখো, হ্যাঁ ওপরে করে দিলাম। কেন এই 3 জীব শ্রেণীবিন্যাসের ধাপে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে বিশ্লেষণ করো। কেন এই 3টা জীব শ্রেণীবিন্যাসের ধাপে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে এটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে দেখো 3টা জীব কি কি ছিল। 3টা জীব ছিল চিংড়ি ফ্রাই, তাহলে চিংড়ি ফ্রাইয়ের মানে চিংড়ির অবস্থান কোথায়? অ্যানিমেলিয়া। মাশরুমের অবস্থান কোথায়? ফানজায়ে। এবং টমেটোর অবস্থান হচ্ছে প্ল্যান্টিতে। তাহলে তুমি নিম্ন থেকে উচ্চে যাও, তাহলে তুমি সাজাবা আগে উত্তরের সময়, যেখানে মাশরুম হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত, কারণ সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, সে খাদ্যের জন্য সাধারণত মৃত বা জড় কোনো বস্তুর উপর নির্ভরশীল। তারপরে তার যে জননটা হয়, তার যে বংশবৃদ্ধিটা হয় সেটা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে ঘটে। এই বৈশিষ্ট্যগুলো 4টা বা 5টা দিবা। এরপরে সেকেন্ডে হচ্ছে টমেটো নিয়ে বলো, একটু আগে তুমি গতে অ্যান্সার করে আসছো, সেটা প্ল্যান্টি রাজ্যের, পারবা ইনশাল্লাহ। আর লাস্টে অ্যানিমেলিয়া নিয়ে বলো, এবং শেষে বলে দিবা যে এটাই হচ্ছে মার্গুলিসের শ্রেণীবিন্যাসের ক্রম, যেখানে মাশরুম হচ্ছে সবচেয়ে নিম্ন, টমেটো হচ্ছে মাঝারি এবং চিংড়ি হচ্ছে সবচেয়ে উন্নত এবং তাদের জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এই কথাগুলো অ্যাড করে দিবা। তোমাদের অ্যান্সার নিয়ে আরো যদি কোনো ঝামেলা হয় আমাকে বলবা। পরের সিকিউতে চলে যাচ্ছি স্যার। এ হচ্ছে কি দেখো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তোমাদের জন্য আরো জুম করলাম। এ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, বি হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস এবং সি হচ্ছে অরাইজা স্যাটিভা। ঠিক আছে স্যার, আম আর্টোকার্পাস হেটারোফাইলাস কি স্যার বলেন, আর অরাইজা স্যাটিভা কি? আশা করি জানো এগুলো। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বায়ো ইনফরমেটিক্স বলতে কি বুঝো? তাহলে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানকে বায়ো ইনফরমেটিক্স বলে, যেখানে ক্যান্সার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এটি জীববিজ্ঞানের ফলিত শাখার অন্তর্ভুক্ত। এতটুকু ব্যাখ্যা অ্যান্সার করবা। শৈবাল কিভাবে খাদ্য উৎপাদন করে?
শৈবালের মধ্যে দেখো দুই ধরনের আছে। শৈবালের কিছু জিনিস যদিও সেগুলো শৈবাল বললে ভুল হয়, কিছু শৈবাল হচ্ছে তোমার প্রোটিস্টার অন্তর্ভুক্ত এবং কিছু শৈবাল হচ্ছে প্লান্টির অন্তর্ভুক্ত। তো প্রোটিস্টার যারা অন্তর্ভুক্ত, বিশেষ করে আমরা ডায়াটমের কথা বলতে পারি। ডায়াটম হচ্ছে একটা এককোষী শৈবাল। তাহলে ডায়াটমের কথা বলবা যে এদের দেহে কি আছে? ক্লোরোফিল আছে। এদের দেহে ক্লোরোফিল আছে এবং এরা হচ্ছে নিজেই নিজের খাবার তৈরি করতে পারে, এই ব্যাখ্যাটা দিবা। আবার যে শৈবালগুলো প্লান্টিরাজের অন্তর্ভুক্ত তাদের দেহেও ক্লোরোফিল আছে। কাজেই এখানে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা কিন্তু অ্যান্সারের সাথে অ্যাড করে দিবা। এটা তোমার জন্য বেস্ট হবে অ্যান্সার করতে। 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। উদ্দীপকের নামগুলো লেখার ক্ষেত্রে যেসব নিয়ম অনুসরণ করতে হয় তা লিখো। তাহলে উদ্দীপকের নামগুলো কি স্যার? বৈজ্ঞানিক নাম। তাহলে বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে কোন কোন নিয়ম উল্লেখ করতে হয় একটু ভালো করে বুঝবা। এখানে তোমার দ্বিপদ নামকরণটাও বলতে হবে এখানে তোমার, এবং একই সাথে তোমার শ্রেণীবিন্যাস এর নামগুলো লেখার ক্ষেত্রে যে ক্রমটা আছে সেটাকে একটু করে উল্লেখ করে দিও, এটা বেস্ট হবে। যেমন সবার প্রথমে কি স্যার? কিংডম, এরপরে ফাইলাম, এরপরে কি? কিংডম, ফাইলাম মানে কেপি, সিও, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। এই বিষয়টা লিখে তারপরে বলবা যে এই যে বৈজ্ঞানিক নাম উদ্দীপকে দেওয়া হয়েছে এটা হচ্ছে দ্বিপদ নামকরণ, যেটা বিশ্বের যে কোনো দেশের মানুষ যে নামটা দেখে শনাক্ত করতে পারে। তারপরে এই নামকরণের নিয়মাবলী 1900 কত সালে স্যার? 53 সালে ক্যারোলাস লিনিয়াস তার স্পেসিস প্ল্যান্ট্রাম গ্রন্থের মধ্যে লিখেছিলেন। তারপরে তুমি বর্ণনা দেওয়া শুরু করবা। এখানে উদাহরণ না দিলেও চলবে, তবে বর্ণনা করবা। লাস্ট প্রশ্নে চলে যাই। এই ধরনের নাম প্রদানের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যায় তা বর্ণনা করো। তাহলে সুবিধাগুলো কি স্যার? বিশ্বের যে কোনো দেশের মানুষ এটা সম্পর্কে সহজে জানতে পারে এবং এটার প্রজাতিগুলো সম্পর্কে আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি কি খুব সহজে উদ্ভিদ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে কিন্তু অ্যান্সারগুলো এটার বইয়ে দেওয়া নাই, কাজে এটা তোমাকে একটু বানিয়ে লিখতে হবে। এ ধরনের নাম প্রদানের মাধ্যমে যেসব সুবিধা পাওয়া যায়, একটু সুবিধাগুলো নিজের মতো করে বর্ণনা করবা। ওকে, 2 নাম্বার শেষ করলাম। 4টা প্রশ্ন স্যার প্রথম অধ্যায়ে। 3 নাম্বার প্রশ্ন দেখো, হেটারোট্রফিক কি? যে সকল জীব নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অন্য জীবের উপর নির্ভরশীল, তারাই হচ্ছে হেটারোট্রফিক। যেমন অ্যানিমেলিয়া রাজ্য লিখে দিবা। কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে? জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে 4টা বিষয়ের উপর ভিত্তি করে। পেজ নাম্বার 7 তোমাদের বইয়ের পেজ নাম্বার 7 হচ্ছে রেফারেন্স। তাহলে কি কি বিষয় বলি দেখো। একটা হচ্ছে কোষের ডিএনএ আরএনএর যে প্রকারভেদ আছে সেটা, ঠিক আছে। তারপরে জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য উপাত্ত। এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে 1969 সালে আর.এইচ. হুইটেকার সর্বপ্রথম জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। পরবর্তীতে 1974 সালে লিন মার্গুলিস এই রাজ্যগুলোর আবার কি করেছেন? সুন্দরভাবে সাজিয়েছেন। যাক, এতটুকু লিখবা। এরপরে চলে যাই। মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র আর এর অবস্থান বৈশিষ্ট্য বর্ণনা করো। তাহলে চিত্র আর এর অবস্থান এবং বৈশিষ্ট্য বর্ণনা করতে বলেছে। দেখো চিত্র আর এ আমরা কি দিয়েছি? চিত্র আর এ আমরা নষ্টককে আঁকার চেষ্টা করেছি। তাহলে নষ্টক হচ্ছে কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলো? নষ্টক হচ্ছে মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। মনেরার বৈশিষ্ট্যগুলো অ্যাড করে দিবা। তারপরে বলছে মানব জীবনে চিত্র পি এর অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। মানব জীবনে চিত্র পি এর অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। তাহলে দেখো চিত্র পি হচ্ছে কি স্যার? ব্যাঙের ছাতা। তার মানে আগে বলবা চিত্র পি হচ্ছে মাশরুম, যেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। তারপরে তার অর্থনৈতিক গুরুত্ব বলবা। অর্থনৈতিক গুরুত্ব কিন্তু স্যার 2 ধরনের হয়, উপকারী এবং অপকারী। তাহলে ফানজাইয়ের উপকারী কি কি বলো তোমরা নিজেরাই। ফানজাইয়ের উপকারী হচ্ছে যে আমরা এটাতে কি করতে পারি বলো? ফানজাইয়ের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, কর্মসংস্থান হতে পারে, এটা আমাদের পুষ্টি যোগান দেয়। চোখের ক্ষেত্রেও এই মাশরুম এটা ভালো খাবার, এগুলো দিলে উপকারী। আবার এই ফানজাই রাজ্যের মধ্যে প্রথম পেনিসিলিয়াম থেকে কিন্তু অ্যান্টিবায়োটিকও তৈরি হয়েছে, তাহলে এগুলো দিলে উপকারী। অপকারী আসো, অনেক বিষাক্ত মাশরুম আছে যেগুলো খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, অপকারিতা। তারপরে অনেক রোগ আছে আমাদের মানব দেহ সহ বিভিন্ন প্রাণীর, উদ্ভিদের, যেগুলো ছত্রাক ঘটিত রোগ, তাহলে সেটা হচ্ছে অপকারিতা। এছাড়াও দেখা যাচ্ছে যে এখান থেকে বিষক্রিয়া কিছু ছোট হতেও পারে। তাহলে 4টা উপকারিতা, 3টা অপকারিতা, এরকম দিয়ে সুন্দর মতো সাজাই দিবা। স্যার 3টা প্রশ্ন কিন্তু সলভ করলাম। 4 নম্বরে চলে আসেন, লাস্ট প্রশ্ন এটা। 4 নম্বরে হচ্ছে চিত্র এক্স, এটা নির্দিষ্ট কোনো আকার নাই, তার মানে বুঝতে পারছো অ্যামিবা। তারপরে চিত্র ওয়াই, ওয়াই হচ্ছে এটা তোমাদের বইয়ের কভার ফটোতে দেওয়া আছে স্যার, কভার ফটোতে দেওয়া আছে। এটা হচ্ছে স্পাইরোগাইরা, যেটা হচ্ছে একটা শৈবাল, ঠিক আছে। স্পাইরোগাইরা এটা মাথায় রাখবা।
এবং জেড হচ্ছে শাপলা। তাহলে এমনি হাতে আঁকছি তো একটু অসুন্দর হয়েছে। তাহলে আইসিবিএন এর পূর্ণরূপ কি? আইসিবিএন হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল বানান কারো ভুল হবে না, কোড বানান ভুল হবে না, অফও ভুল হবে না। বোটানি, BOTANY, বোটানি। কিন্তু যখন বোটানিক্যাল করবা তখন কিন্তু NI হয়ে যাবে, NICAL, বোটানিক্যাল। নো মেন ক্লাচার, নো, NO, মেন, MEN, নোমেন, ক্লা, CLA, ক্লাচার, TURE, নোমেনক্লেচার। স্যার বানান কিন্তু অনেকের ভুল হয়, এজন্য ভেঙে বলে দিলাম। আরেকটা কি আছে বলেন? ICZN। তাহলে ICZN-টাও পারবা, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, জুওলজিক্যাল নোমেনক্লেচার। সেকেন্ড পয়েন্টে আসো, অ্যান্ড্রোক্রাইনোলজিকে ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? স্যার এখানে অ্যান্ড্রোক্রাইনোলজি আসতে পারে, এখানে তোমার হিস্টোলজি আসতে পারে, এখানে ফিজিওলজি আসতে পারে। এই প্রশ্নগুলো বেশি আসছে বোর্ডে। তাহলে যেটাই বলুক, প্রথমে আগে ভৌত জীববিজ্ঞান কাকে বলে সংজ্ঞাটা দিবা। জীববিজ্ঞানের যে শাখায় মৌলিক বা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা, গবেষণা, পর্যালোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। তারপরে বাকি ব্যাখ্যার দিকে যাবা। কেমন স্যার? যেটা নিয়ে প্রবলেম আমাকে ক্লাস শেষে বলে দিবা, প্রয়োজন ওটার PDF তোমাদেরকে দিয়ে দিব, নাম্বার পেতেই হবে 90+। এরপরে চিত্র এক্স এর দৈহিক গঠন বর্ণনা করো। তাহলে দেখো চিত্র এক্স এর দৈহিক গঠন, তাহলে চিত্র এক্স কি স্যার? চিত্র এক্স এর দৈহিক গঠন মানে অ্যামিবার দৈহিক গঠন। তাহলে অ্যামিবার দৈহিক গঠন বর্ণনা করতে হলে অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার নাই, সেগুলো দিয়ে অ্যামিবা যে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত সে বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করতে হবে। তুমি নিজেই বলো, তোমাদের বইয়ে কি অ্যামিবার বৈশিষ্ট্য বলা হয়েছে কোথাও? না। তাই তোমাকে অ্যামিবার কিছু বৈশিষ্ট্য লেখার পাশাপাশি তখন অ্যামিবা যে হচ্ছে তার অন্তর্ভুক্ত, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, তার বৈশিষ্ট্যগুলো অ্যাড করে দিতে হবে। তারপর আসি, উদ্দীপকের ওয়াই এবং জেড কি একই রাজ্যভুক্ত? তোমার মতামতের সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো। তাহলে ওয়াই এবং জেড কি একই রাজ্যভুক্ত তোমার মতামতের সাপেক্ষে? তাহলে দেখো স্পাইরোগাইরা কিন্তু একটা ভালো শৈবাল। আমি একটু আনকমন প্রশ্ন করছি, এটা ভালো করে বুঝে নাও। এবং হ্যাঁ, তোমাদের কোনো না কোনো গাইডে আছে এগুলো। তাহলে স্পাইরোগাইরাও কিন্তু এখানে আসলে প্রান্তিক রাজ্যের অন্তর্ভুক্ত। কাজেই দুইটা একই রাজ্যের অন্তর্ভুক্ত, কারণ দুইটাই নিজের খাবার নিজে তৈরি করতে পারে, দুইটার দেহেই টিস্যুতন্ত্র, উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, দুটারই যৌনজনন করে অ্যানাইসোগামাস পদ্ধতিতে। এই বৈশিষ্ট্যগুলো অ্যাড করে দিবা। পাশাপাশি দুইটাই কিন্তু আবার জলজ, শৈবালও কিন্তু জলজের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই বিষয়গুলো সুন্দর মতো দিবা। আমি 4টা টপিক থেকে 4 ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছি এবং এগুলোর উত্তর দিলে তোমাদের ইনশাল্লাহ ভালো কাজে লাগবে। এছাড়াও প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো তোমরা অবশ্যই পড়বা, আমি একটু দেখাই সেখানে কি কি পড়বা। দেখো সবাই খেয়াল করো, আর্কিগোনিয়াম কি? আর্কিগোনিয়ামটা হচ্ছে তোমার গনিয়াম। বায়োলজির মধ্যে কোনো শব্দের শেষে আম থাকলে একবচন বোঝায়, কেমন? তাহলে আর্কি মানে আদি, গনিয়া এটা গ্যামেট থেকে আসছে, তার মানে আদি স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট। স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট যে উদ্ভিদগুলো আছে সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। এটা কিন্তু একটা অনুন্নত বৈশিষ্ট্য, এটা কিন্তু উন্নত বৈশিষ্ট্য না, এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়া বিদ্যমান, আম জাম এগুলোর ক্ষেত্রে বিদ্যমান নয়। তাহলে মাথায় রাখবা, আর্কিগোনিয়াম হচ্ছে অনুন্নত স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদকে আর্কিগোনিয়াম বলা হচ্ছে। তারপরে জীববিজ্ঞানের জনককে সবাই জানো, জীববিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। বৈজ্ঞানিক নাম লিখো। তাহলে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে কি কি আসতে পারে? জাতীয় ফুল, ফল, পশু, পাখি, মাছ, এগুলো ভালো করে পড়বা। এর সাথে তুমি ডেঙ্গু তো তোমাদের বই দেওয়া নাই যেহেতু, ম্যালেরিয়াটা পড়ো, কলেরা পড়ো, দুই একটা পড়ে ফেলো, ইনশাল্লাহ হয়ে যাবে। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মাঝামাঝি অকোষীয়। তারপরে কি বলবা দেখো, ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মাঝামাঝি অকোষীয় অতি আণুবীক্ষণিক জীব, যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নির্মিত, এবং জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে জীবদেহে কোনো না কোনো ক্ষতি করে বা রোগ সৃষ্টি করে। আবার বলছি, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে জীব এবং জ্বরের মাঝামাঝি অকোষীয় উপাদান, যা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত এবং জীবদেহের অভ্যন্তরে সেটা রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এটা হচ্ছে ভাইরাস। নেস্টেড হায়ারার্কি কি? কোন জীবের শ্রেণীবিন্যাস করার সময় রাজ্য থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত উপসেট আকারে
রাজ্য থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত উপসেট আকারে সাজানোর নিয়মকেই নেস্টেড হায়ারার্কি বলে। কোনো জীবের শ্রেণীবিন্যাস করার সময় রাজ্য থেকে প্রজাতি পর্যন্ত উপসেট আকারে সাজানোর পদ্ধতিকেই নেস্টেড হায়ারার্কি বলে। কনজুগেশন বলতে কি বুঝো? কনজুগেশনটা কি বলো? জৈবনিকভাবে কি ভিন্ন না স্যার? কনজুগেশন আসলে মূলত বলি, কনজুগেশন হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীবদের একটা অযৌন জনন পদ্ধতি, যে পদ্ধতিতে অযৌন জনন পদ্ধতি, তাহলে সরি যৌন জনন, অযৌনত মাইটোসিস, একটু মিস্টেক করলাম। তাহলে এটা হচ্ছে যৌন জনন পদ্ধতি, যেখানে গ্যামেটগুলো কি হয় স্যার? আকার আকৃতিতে অভিন্ন হওয়া সত্ত্বেও তারা জনন করে আর কি, এটাই। অ্যানাইসোগ্যামাস বলেছি, জননের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং ওগ্যামাস। তাহলে এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে ক খ যাই বলো সব মিলাই অনেকগুলো টপিকে সলভ দিয়ে ফেললাম। এবার তোমাদের কমেন্ট দেখার পালা। যারা প্রথম থেকে মনোযোগ ছিল এতক্ষণ পর্যন্ত, বলো প্রথম অধ্যায় নিয়ে কার কোন টপিকে সমস্যা? প্রথম অধ্যায় কমেন্ট করতে পারো, আমি দেখছি। প্রথম অধ্যায় নিয়ে কার কোন টপিকে সমস্যা আছে আমাকে দ্রুত বলে ফেলো। প্রথম অধ্যায় নিয়ে কার কোন টপিকে সমস্যা? প্রথম অধ্যায় নিয়ে কার কোন টপিকে সমস্যা? বলে ফেলো, দ্রুত বলে ফেলো। প্রথম অধ্যায়ে কারো কোনো সমস্যা আছে স্যার? প্রথম অধ্যায়ে কারো কোনো সমস্যা আছে? এই যে লাইনগুলো পড়বা, দেখো পিডিএফ, প্রথম অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফ, ভাইরাস শব্দের অর্থ বিষ লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের দাগানো বইয়ের পিডিএফ। তো এই লাইনগুলো পড়ে গেলে তোমার এমসিকিউ সহ কভার হয়ে যাবে। কেউ একজন ক্লাস শেষের পরে আমার থেকে নিয়ে নিও, হোয়াটসঅ্যাপে নিয়ে নেওয়ার পরে তুমি এটা পড়ার পরে যে কোনো গাইড থেকে, যে কোনো জায়গা থেকে তুমি যখন এটার কি করবা, একটু এক্সট্রা ভাবে এমসিকিউ বা সিকিউ সলভ করতে বসবা, কথা দিচ্ছি একটা প্রশ্নেও ইনশাল্লাহ আটকাবা না, কোনোভাবেই আটকাবা না। সংজ্ঞা টঙ্গাগুলো লেখা আছে, বইয়ের পিডিএফও দাগানো পিডিএফ আছে, আমার হাতের লেখা শীট আছে, এবং যেগুলো পরীক্ষাতে বেশি আসে সেগুলো দেওয়া আছে। আশা করি তোমরা দেখতে পেয়েছো। তাহলে আমি প্রথম অধ্যায় শেষ করলাম, এবার আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে। কেমন স্যার? ওকে, চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে। আমি এতক্ষণ শুধু একটা ফোনে এদিকে চালাচ্ছিলাম প্রজেক্টর, আর একটা ফোনে তোমাদের সাথে কথা বলছিলাম। তাহলে আমি দেখি এখন কি অবস্থা তোমাদের। দৌড় স্যার, আমি আধা ঘন্টার আগেই প্রথম অধ্যায়টা কমপ্লিট করার চেষ্টা করলাম, আধা ঘন্টার আগেই প্রথম অধ্যায়টা শেষ করার চেষ্টা করেছি। শেষ হয়েছে কিনা তোমরা তোমাদের মতামত জানাবা ইনশাল্লাহ। আমি এবার পরের দিকে চলে যাচ্ছি। কিরে নেটের কি হয়েছে? ভাইয়া টাইয়া দিয়ে কি হবে? হঠাৎ করে স্যার একটু নেট মনে হয় ডিস্টার্ব করছিল হঠাৎ করে। আমরা এবার দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি, সবার উদ্দেশ্যে আমরা এখন দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি, জীবকোষ এবং টিস্যু। জীবকোষ এবং টিস্যুতে চলে যাচ্ছি, মনোযোগ দিও সবাই। আমি ফোনের ডাটা অন করলাম। তাহলে জীবকোষ এবং টিস্যুতে গেলে যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, মনোযোগ দাও সবাই। জীবকোষ এবং টিস্যুর সাজেশন, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ, গঠন ও কাজ, ঠিক আছে স্যার। নাম্বার 2 ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ। এই দুইটা টপিক কিন্তু চতুর্থ অধ্যায়ের সাথে অ্যাড হয়ে যেতে পারে, মাথায় রাখবেন সবাই। এই দুইটা টপিক চতুর্থ অধ্যায়ের সাথে অ্যাড হয়ে যেতে পারে। আমি সিরিয়ালে যাচ্ছি, তোমরা ট্রাকিডকে পড়ো, ট্রাকিড বনাম ভেসেল পার্থক্য করে নাও, পড়া ক্লিয়ার হয়ে যাবে। ট্রাকিড বনাম ভেসেল, এবং আরেকটা পড়ো হচ্ছে এদিকে ফ্লোয়েমের ক্ষেত্রে পড়ো শিবকোষ বনাম সঙ্গীকোষ, শিবকোষ বনাম সঙ্গীকোষ, ঠিক আছে স্যার। এই দুইটা পড়ো, শিবকোষ বনাম সঙ্গীকোষ। আচ্ছা, এরপরে আসো, এখান থেকে তোমরা পড়বা হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যু পড়বা, তৃতীয় অধ্যায় থেকে পড়বা, খুব ভালো থাকে।
তাহলে প্রথম অধ্যায় চাইতে দ্বিতীয় অধ্যায় অবশ্যই 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 গুরুত্বপূর্ণ এবং তোমরা তোমাদের সর্বোচ্চ এফোর্টটা দিবা বলে আমি আশা করছি। আমি প্রত্যেকটা প্রশ্নের সলভ করে দিচ্ছি, পিডিএফ পড়ে ফেলছি, তোমরা এই ক্লাসের দিকে মনোযোগ দাও। আমি প্রত্যেকটা প্রশ্নের সলভ করে দিচ্ছি, পিডিএফ পড়ে ফেলতেছি। হ্যাঁ, বোর্ড প্রশ্ন রাইসা জান্নাত, বোর্ড প্রশ্ন পড়লেই হবে, তবে প্রশ্নগুলো ঘুরিয়ে পেঁচে আসতে পারে। শুধু চিটাং বোর্ড না, তোমরা সবগুলো বোর্ড দেখবা, শুধু চট্টগ্রাম বোর্ড না, অন্যান্য বোর্ডগুলো দেখার চেষ্টা করবা। আচ্ছা, প্রথমে আসি আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন আঁকলেই হচ্ছে। চিত্র আঁকা অনেকবার দেখাইছি তোমাদেরকে। এই একটা গোল্লা, গোল্লার মধ্যে আরেকটা গোল্লা, একটা আলু, আলুর ভেতর আরেকটা আলু বলেছিলাম, মনে পড়ছে কিনা দেখো, খেয়াল করো সবাই। ওপরের দিক থেকে 2 সোজা মুছে ফেলবা, 2টা মুছে ফেলবা। এই সাইড মুছলা, এই সোজা না মুছে তার নিচে, ওই সোজা না মুছে আবার নিচে, এই সোজা না মুছে আবার নিচে, আর নিচের দিকে যে কোনো 2 জায়গা ফাঁকা করে দাও। এবার তোমার মনের মাধুরী মিশিয়ে জায়গাটাকে পূরণ করে নাও। মাইটোকন্ড্রিয়ার চিত্র ডান। গোল গোল বৃত্তাকার অক্সিসোম থাকে যা এটিপিকে সংশ্লেষণ করে, যা এটিপিকে কি করে স্যার? সংশ্লেষণ করে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে তার নিজস্ব মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আরএনএও থাকতে পারে। তারপরে কি থাকে? রাইবোজোম থাকে, আদিকোষের মতো 70S রাইবোজোম, এবং এর মধ্যে কিছু ফসফেট দানা থাকে। আবারও বলতেছি, দেখো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তরী ঝিল্লির ভাস্ত কৃষ্টি বলেছি। কৃষ্টির গায়ে অসংখ্য গোল গোল বৃত্তাকার অক্সিসোম বিদ্যমান যা এটিপি সংশ্লেষণ করে। এছাড়া মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে এনজাইমের গুণাবলী সমৃদ্ধ ম্যাট্রিক্স বিদ্যমান, এবং এই ম্যাট্রিক্সের মধ্যে আদিকোষের প্রকৃতির মতো 70S রাইবোজোম, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং আরএনএ এবং কিছু ফসফেট দানা বিদ্যমান। মাইটোকন্ড্রিয়ার গঠন শেষ, চিত্র শেষ। মাইটোকন্ড্রিয়ার কাজ, এবং আরেকটা মনে রাখতে পারো, মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের জেনেটিক্যাল মৃত্যুটাকে নিয়ন্ত্রণ করে। কোষের জেনেটিক্যাল মৃত্যু, যেটাকে অ্যাপোপ্টোসিস বলা হয়। এল দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে। এস দিয়ে বাংলিশ ব্যবহার করি, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়, কারণ শক্তি পাই আমরা শ্বসন থেকে। আর শ্বসনের 4টা ধাপের মধ্যে 3টা ধাপই, প্রথম ব্যতীত গ্লাইকোলাইসিস ব্যতীত পরের 3টা ধাপই মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এক্ষেত্রে এই আন্ডা সেম আন্ডার ভেতরে আর একটা আন্ডা, তবে এখানে আর কোনো ভাঁজ টাজ দেওয়ার দরকার নাই। এর মধ্যে আবার কতগুলো ছোট ছোট আন্ডা, তাহলে জীবনটা আন্ডাময় হয়ে গেল আমাদের। হ্যাঁ, আন্ডা 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 আন্ডা। তাহলে 3টা দিয়েছে উপরে, মাঝখানের সারিতেও 3টা দিয়ে দাও, 1টা 2টা 3টা, আর শেষের সারিতে 2টা দাও, 1টা 2টা। প্রথমে আগে নিজেদের মধ্যে, তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে, বা এটা মূলত ক্লোরোপ্লাস্টের চিত্র। ক্লোরোপ্লাস্ট কিন্তু তোমাদের বইয়ে যদিও হেকেলের কথা বলা হয়েছে, কিন্তু ক্লোরোপ্লাস্ট দেখেছেন শিম্পার। হ্যাঁ, আমি একটু মজা করে বলি, কালো শিম্পাঞ্জি হুক্কা টানে, মানে কালো মানে ক্লোরোপ্লাস্ট দেখেছেন শিম্পার প্রথম, তারপরে আবার হেকেল প্লাস্টির নামকরণ করছেন পরে। তোমাদের বই একটু ভুল করা আছে, যাই হোক এখন দরকার নাই ওটা। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজম এবং এস প্রকৃতির রাইবোজোম, নিজস্ব ডিএনএ, তৈলবিন্দু এবং কিছু শ্বেতসার দানা বিদ্যমান। তারপরে বলবা যে অভ্যন্তরীণ ঝিল্লির ভিতরে বা স্টোমার মধ্যে অনেকগুলো থাইলাকয়েড একত্রিত হয়ে গ্রানাম তৈরি করে, এবং সকল গ্রানামকে একত্রে গ্রানা বলা হয়। একটি গ্রানাম অপর গ্রানামের সাথে যে নালীর মাধ্যমে সংযুক্ত থাকে। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উৎপাদনের অঙ্গাণু, ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু। ভালো করে মাথায় রাখবা। প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। সবুজ কেন হয়? কারণ এর মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক থাকে। ক্লোরোফিল কোথায় থাকে? উদ্ভিদের সবুজ অঙ্গে, তার মানে পাতা এবং কচিকাণ্ড। পাতার কাজ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করা। আর যদি ক্লোরোপ্লাস্ট ক্যারোটিন ক্রোমোপ্লাস্টের। বলো এই 2টা টপিক ক্লিয়ার হলো কিনা? যারা আছো এই 2টা টপিক ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে দ্রুত বলো। কমেন্ট করো স্যার। সমস্যা করছে কি স্যার? লাইভে কি সমস্যা করছে আমাকে জানাও। লাইভে কি সমস্যা করছে তোমাদের আমাকে একটু জানাও। স্যার লাইভে কি সমস্যা করতেছে? কমেন্ট করো স্যার। আমি ফ্রিজ হয়ে গেছি স্যার, কি বলো? এখন ঠিক আছে না স্যার? আমি স্যার ওই বাসার ওয়াইফাই বন্ধ করে দিয়ে আমি স্যার
ফোনের ডাটা অন করছি, তারপরে সমস্যা। স্যার কোনটা কোনটা বলো ভালো করে, আবার বলে দিব আমি, বেশিক্ষণ লাগবে না স্যার এগুলো পড়াইতে, বেশিক্ষণ লাগবে না স্যার, বলো কোনটা কোনটা। আচ্ছা সমস্যা নেই। আমি আবার ওয়াইফাই মাঝখানে একটু ডিস্টার্ব করছিল, আশা করি এখন ঠিক আছে। আমি দেখো আরেকটা ফোন আমি দেখতেছি, হ্যাঁ আমি আরেকটা ফোনে দেখতেছি, কাজেই মনে হয় এখন ঠিক থাকবে। যদি ঠিক না থাকে আমি আবার বের হব, সমস্যা নাই। তাহলে আমি যে দুইটা টপিক তোমাদেরকে পড়ালাম স্যার, আসতে পারে বারবার। অনেকেই মনে করো যে স্যার এগুলো তো সহজ, সহজ হলে কেন তোমরা 95 পাচ্ছ না। দেখো এই ক্লোরোপ্লাস্টটা চট্টগ্রাম বোর্ড, এই ক্লোরোপ্লাস্টটা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসলো, 2023-এ আসলো, 2024-এ আসলো, কাজেই পরপর 3বার আসছে। এই হিসাব আমি একটু কম ইম্পর্টেন্ট দিলেও আবার যদি চলে আসে, পরপর 3 বছর আসছে স্যার। মিলাইনীয় প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2022, 23, 24 3 বছরে আসছে। ওকে, এবার আসো আমরা সরল টিস্যুর ক্ষেত্রে চলে যাই। সরল টিস্যু, এরপর আমরা চলে যাই সরল টিস্যুর ক্ষেত্রে। সরল টিস্যু, সরল টিস্যুতে যাই। আগেরগুলোর মধ্যে দেখো তো কারো কোনো আচ্ছা আবার বোঝাতে বলতেছো কোনটা স্যার, কোনটা বোঝাবো বলো, প্লাস্টিড নাকি মাইটোকন্ড্রিয়া? আচ্ছা প্লাস্টিড, প্লাস্টিডের ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দাও, প্লাস্টিডের ক্ষেত্রে সবাই মনোযোগ দাও, নিজের সর্বোচ্চ দিয়ে মনোযোগ দাও। আমি আরেকবার বলে দিচ্ছি, 3 মিনিট। প্লাস্টিডের ক্ষেত্রে দেখো, প্লাস্টিডও হচ্ছে একটা ঝিল্লিবদ্ধ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা উদ্ভিদ কোষের সর্ববৃহৎ বা দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। ইন্টারে বই লেখা আছে সর্ববৃহৎ, কিন্তু আসলে গুগল করলে দেখবা কোষ গহ্বর হচ্ছে সর্ববৃহৎ, এরপরে হচ্ছে প্লাস্টিডের অবস্থান। যাই হোক, প্লাস্টিডের দেখবা বাইরের স্তরটি মসৃণ, ভেতরেরটাও মসৃণ, 2 স্তরের মাঝখানে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বিদ্যমান, 2 স্তরের মাঝে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস বিদ্যমান। তারপরে আসো, এর অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যে এনজাইমের গুণাবলী সমৃদ্ধ তরল বিদ্যমান, যাকে স্ট্রোমা বলে, যাকে কি বলে, স্ট্রোমা বলে। এবং স্ট্রোমার মধ্যে কিন্তু অন্ধকার পর্যায়ে খাদ্য তৈরি হয়, এটা মাথায় রাখবা, স্ট্রোমাতেই অন্ধকার পর্যায়ে খাদ্য তৈরি হয়, যাকে এটা এখানে লাগবে না। তারপরে আসো, স্ট্রোমার মধ্যে আদিকোষের প্রকৃতির মতো 70S প্রকৃতির রাইবোজোম বিদ্যমান, এর মধ্যে তৈলবিন্দু বিদ্যমান, এর মধ্যে শ্বেতসার দানা বিদ্যমান এবং নিজস্ব বৃত্তাকার ডিএনএ বিদ্যমান। ক্লোরোপ্লাস্টেরও বৃত্তাকার ডিএনএ আছে, গেল। তারপরে আসো, এর মধ্যে গ্রানা বিদ্যমান, যেটা অসংখ্য বা মান আছে একটা, তারপর অসংখ্য বলবা, থাইলাকয়েড দ্বারা গঠিত। প্রতিটি থাইলাকয়েডই হচ্ছে কি এক একটা গ্রানামের একক। তো গ্রানামগুলোকে সম্মিলিতভাবে গ্রানা বলা হয়। একটি গ্রানাম অপর গ্রানামের সাথে যে নালীর মাধ্যমে, একটি গ্রানাম অপর গ্রানামের সাথে যে নালীর মাধ্যমে সংযুক্ত থাকে, যে নালীর মাধ্যমে সংযুক্ত থাকে তাকে গ্রানাম ল্যামেলাম বলা হয়, গ্রানাম ল্যামেলাম বলা হয়। তারপরে তোমাদের যে প্রশ্ন নিয়ে প্রবলেম হবে আমাকে একটু হোয়াটসঅ্যাপে বলে দিবা, আমাকে একটু হোয়াটসঅ্যাপে বলে দিবা, আমি জানাই দিব আর কি। যেটা নিয়ে সমস্যা হবে হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক, আমাকে একটু নক দিয়ে দিবা ক্লাসের পরপরই, আমি ওগুলো ছবি তুলে পাঠিয়ে দিব তোমাদেরকে। তাহলে এই হচ্ছে প্লাস্টিডের বিষয়। আবার বললাম তোমাদেরকে ডাবল করে, কনফিউশন কি কি স্যার? ক্লোরোপ্লাস্টকে বলা হয়, ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু, ক্লোরোপ্লাস্টকে বলা হয় শক্তি রূপান্তরের অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি উৎপাদনের অঙ্গাণু। সেকেন্ড কনফিউশন কি? ক্যারোটিন থাকে ক্রোমোপ্লাস্টে, ক্যারোটিনয়েড থাকে ক্লোরোপ্লাস্টে, ক্যারোটিন থাকে ক্রোমোপ্লাস্টে, ক্যারোটিনয়েড থাকে ক্লোরোপ্লাস্টে। কেমন স্যার? ওকে, এবার চলে আসো পরবর্তী পয়েন্টে যাই। সাজেশনগুলো তোমরা পেয়েছো আশা করি, সাজেশনগুলো পেয়েছো আশা করি। আমি এবার পরবর্তী পয়েন্টে চলে যাই। ঠিক আছে, বুঝতে এত ঝামেলা হচ্ছে কেন? বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না স্যার, তোমাদের পরীক্ষার্থী তো তোমরা, এটার পেছনে এত সময় নষ্ট করা যাবে না। ওকে, তাহলে আসো আমরা চলে যাই আমাদের পরবর্তী পার্টে। তাহলে পরবর্তী পার্টে গেলে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে সরল টিস্যু। তবে একটু নিউক্লিয়াসটা পড়ে নিও স্যার, একটা নিউক্লিয়াসের 4টা অংশ, আমি বলে দিই মুখে মুখেই, একটা নিউক্লিয়াসের 4টা অংশ, তাই না? কি কি স্যার? বাইরে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। 4টার একটু বর্ণনা দিবা, চিত্র সহ দিবা, বাই চান্স যদি চলে আসে, আশা করি আসবে না, তারপরে বলছি বাই চান্স চলে আসলে যাতে কোনোভাবে মিস্টেক না হয়।
এবার আমি তোমাদেরকে বইয়ের পিডিএফ থেকে একটু করে দেখাই দিচ্ছি। বইয়ের পিডিএফ থেকে দেখাবো স্যার, একটু ফোকাস দাও জাস্ট। বইয়ের পিডিএফ থেকে দেখাচ্ছি, সবাইকে একটু ফোকাস দিও। ওই ফোনটা আছে তো, এই জন্য আমি প্রজেক্টরটা এক সাইড থেকে দেওয়ার চেষ্টা করছি স্যার, যতটুকু দেখা যায় সমস্যা নাই। স্মার্ট বোর্ডটার জন্য একটা অপেক্ষা বলতে পারো। পঞ্চাশ হয়েছে, শুরু করতে করতে 5 হয়ে গেছিল, এখন মাত্র 45 মিনিট ক্লাস করেছো তোমরা, খুব একটা বেশিক্ষণ ক্লাস করো নাই। হ্যাঁ, বইয়ের পিডিএফে চলে গেলাম স্যার। আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় শুরুর দরকার নাই আমাদের। আমরা বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় যাও, তোমরা তোমাদের বইয়ের 29 নম্বর পৃষ্ঠায় যাও। 29 নম্বর পৃষ্ঠায় যাও, আমি সবগুলো এখান থেকেই পড়াই দেওয়ার চেষ্টা করতেছি তোমাদেরকে। 29 নম্বর পৃষ্ঠায় যাও বইয়ের। এটা তো কম কম আসতেছে কেন? একটু বেশি আসার কথা না। আচ্ছা, আমার বেশির দরকার নাই, আমার এই চিত্রটা দরকার স্যার। আবারও বলতেছি, আমার বেশির দরকার নাই, আমার এই চিত্রটা দরকার, এই চিত্রটাই দরকার আমার। ওকে, একটু ফোকাস দাও। আমি সরি, দৌড়ো, কেমন লাগে? একটু ফোকাস দাও সবাই। দেখো, এটা হচ্ছে প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। ভালো করে বোঝো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে অবশ্যই তোমার উদ্দীপকে এই তিনটার মধ্যে কিছু না কিছু থাকবে। এই তিনটা চিত্রই দেওয়া থাকবে, ধরে নাও। তাহলে তিনটা দেওয়া থাকলে আমি যদি চিত্রের মধ্যে বলি 5 থেকে 6টা পয়েন্ট আছে, তাহলে তোমার এটা অ্যান্সার করতে গিয়ে কোনো ঝামেলা হবে স্যার? অবশ্যই হবে না। তাহলে আমি যখন একটা জিনিসকে বাইরে থেকে দেখব, খেয়াল করো, সবার প্রথমে আমার নজর পড়বে প্রাচীরের দিকে। যখন আমি প্রাচীরের দিকে তাকাবো, তখন আমি দেখবো যে প্যারেনকাইমার প্রাচীরটা কি, দেখো তোমাদের বইয়ের খেয়াল করো সবাই, পাতলা কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর। কোলেনকাইমার ক্ষেত্রে দেখো পুরু কোষ প্রাচীর, এটা দেখো আরো অধিক পুরু কোষ প্রাচীর। প্রথম পয়েন্ট পেয়েছো স্যার? প্যারেনকাইমার প্রাচীর পাতলা, কোলেনকাইমার প্রাচীর অসমভাবে পুরু, স্ক্লেরেনকাইমার প্রাচীর হচ্ছে অধিক পুরু। আমার সাথে সাথে বলো সবাই, প্যারেনকাইমার প্রাচীর পাতলা, কোলেনকাইমার প্রাচীর অসমভাবে পুরু, স্ক্লেরেনকাইমার প্রাচীর হচ্ছে অধিক পুরু। হয়েছে? তিনোটার একটা একটা করে পয়েন্ট। নাম্বার 2, সেকেন্ড পয়েন্টে আসো। সেকেন্ড পয়েন্টে আসলে দেখো তোমার মনে প্রশ্ন থাকবে, স্যার প্যারেনকাইমার প্রাচীর কেন পাতলা? প্যারেনকাইমার প্রাচীর এ কারণেই পাতলা, কারণ হচ্ছে কি, যে এইটা হচ্ছে তোমার শুধুমাত্র সেলুলোজ নির্মিত। তাহলে প্যারেনকাইমার কোষ প্রাচীর কি নির্মিত? সেলুলোজ নির্মিত। প্যারেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত। নাম্বার 2 তে আসো, কোলেনকাইমার কোষ প্রাচীর কি? কোলেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ এবং পেকটিন নির্মিত। সেলুলোজ এবং পেকটিন নির্মিত। সেলুলোজ এবং পেকটিন নির্মিত। আর স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ এবং লিগনিন নির্মিত। সেলুলোজ এবং লিগনিন নির্মিত। হয়েছে স্যার? নাম্বার 2 সেলুলোজ সে পে, সেলুলোজ পেকটিন, আর ওটা হচ্ছে সেলুলোজ এবং লিগনিন নির্মিত। আচ্ছা গেল। 3 নম্বরে আসো। 3 নম্বর পয়েন্টে যেটা যাবো, দেখো প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে সাইটোপ্লাজম বিদ্যমান এবং একটু ঘন, সাইটোপ্লাজম ঘন। কোলেনকাইমার মধ্যে সাইটোপ্লাজম আছে, তবে প্যারেনকাইমা অপেক্ষা কম ঘন। স্ক্লেরেনকাইমার মধ্যে কোনো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম নেই। হয়েছে? যেহেতু প্রোটোপ্লাজম নাই, তাহলে দেখো এটাও হচ্ছে কি, জীবিত। কোলেনকাইমাও কি স্যার? জীবিত। কিন্তু স্ক্লেরেনকাইমা কি? মৃত। স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত। ক্লিয়ার? এর পরের পয়েন্টে আসো। দেখো প্যারেনকাইমার কোষগুলো দেখতে প্রায় একই রকম। তাহলে কোষগুলো দেখতে হচ্ছে কি, সমবেশীয়। প্যারেনকাইমার কোষগুলো হচ্ছে সমবেশীয়। কোলেনকাইমার গুলো কিন্তু দেখো একটু কোণাকার, একটু কি, কোষগুলো কোণাকার। আর স্ক্লেরেনকাইমার গুলো বলবা অধিক লম্বাটে কোষ। স্ক্লেরেনকাইমার কোষগুলো কেমন হয়? অধিক লম্বাটে হয়। তাহলে কি, সমবেশীয়, কোণাকার, অধিক লম্বাটে। সমবেশীয়, কোণাকার, অধিক লম্বাটে। পরের পয়েন্টে আসো, চিত্রের মধ্যে কিন্তু পাবো। দেখো প্যারেনকাইমার এই কোষ এই কোষের মাঝখানে দেখো যে ফাঁকা ফাঁকা জায়গা। তাহলে প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা বিদ্যমান, আন্তঃকোষীয় ফাঁকা বিদ্যমান। কোলেনকাইমার মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে। থাকতে পারে মানে কি, নাও থাকতে পারে। স্ক্লেরেনকাইমার মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁকা থাকবে না। আবার নিউক্লিয়াস দেখো, প্যারেনকাইমার নিউক্লিয়াস গুলো আকারে বড়, কোলেনকাইমার গুলো ছোট। স্ক্লেরেনকাইমার মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। কাজে চলে আসো, কাজ। প্যারেনকাইমার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। কোলেনকাইমার কাজ হচ্ছে কি, দৃঢ়তা প্রদান এবং খাদ্য প্রস্তুত। স্ক্লেরেনকাইমার কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান এবং পানি খনিজ লবণ পরিবহন।
সবাই বুঝতে পারছেন স্যার? মনোযোগ দিন, সবগুলো বইয়ে আছে। তুমি যদি বলো লাইন আকারে দেখান আমি দেখাবো, সমস্যা নাই। এরপরের পয়েন্টে আসো। প্যারেনকাইমা কিন্তু দুই ধরনের। যদি বাতাস যুক্ত থাকে সেটাকে আমরা বলবো অ্যারেনকাইমা, আর ক্লোরোপ্লাস্ট যুক্ত থাকলে বলবো ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা। এটার মধ্যে কোনো প্রকারভেদ দেওয়া নাই, তবে দুইটা উদাহরণ দেওয়া আছে কোলেনকাইমার। একটা হচ্ছে কুমড়া আর একটা হচ্ছে দণ্ডকলস। কুমড়া এবং দণ্ডকলস। আর স্টেনকাইমার ক্ষেত্রে তোমরা পড়বা হচ্ছে স্টেরাইড এবং কি ফাইবার। স্টেরাইড এবং ফাইবার। একটু কমেন্ট করো হলো কিনা, একটু কমেন্ট করো, আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা তোমাদের। কমেন্ট করো স্যার দ্রুত। চিত্রের মধ্যে আছে সব বৈশিষ্ট্য। এখন যদি তুমি বলো স্যার বইয়ের মধ্যে মিলাই দিতে, বইয়ের মধ্যে আমি মিলাই দিচ্ছি, বইয়ের মধ্যে মিলাই দিচ্ছি, তোমরা পড়ে নিতে পারবা নিজেরাও, কিন্তু একটু বুদ্ধি করতে হবে। দেখো তাহলে উদ্ভিদের সব অংশের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছ তোমরা এই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। আমি চারটাকে চারটা পয়েন্ট বানাই ফেলছি, ঠিক আছে? এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁকা দেখা যায়। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা। জলজ উদ্ভিদের ক্ষেত্রে বড় বড় বায়ুকুঠুরীযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা, মানে বাতাস থাকলে অ্যারেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা। চারটা একদম বইয়ের লাইন সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। কোলেনকাইমার ক্ষেত্রে আসো, দেখো কোলেনকাইমা এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়, তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু, কোনাগুলো অধিক পুরু। এই টিস্যুর কোষগুলো লম্বাটে এবং সজীব। এরা প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি। আন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে। কোষ প্রান্ত কোণাকার, সরু বা তির্যক, এজন্য আমি একটু ষড়ভুজাকার বলছিলাম। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। তাহলে এই লাইনটা এমসিকিউ এর জন্য, যে কোলেনকাইমার অবস্থানটা কোথায় বেশি? পাতার শিরা এবং পত্রবৃন্তে। পত্রবৃন্তে, যেখান থেকে পাতার বোটা আর কি, এটাকে পত্রবৃন্ত বলে। কচি এবং নমনীয় কাণ্ড, যেমন কুমড়া এবং দণ্ডকলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। কেমন স্যার? সবসময় করে না, ক্লোরোপ্লাস্ট থাকলে প্রস্তুত করে। 3 নাম্বার চলে যায় স্টেনকাইমা। দেখো এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেকটা লম্বা, অনেক লম্বা এবং পুরো প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকেই বলা হয় স্টেনকাইমা। প্রাথমিক অবস্থায় কোষগুলো প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও, তাহলে প্রাথমিক অবস্থায় নিম্নের কোন টিস্যুতে প্রোটোপ্লাজম থাকে? স্টেনকাইমা থাকবে ওখানে। খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধানত দুই ধরনের, ফাইবার এবং স্টেরয়েড। উদ্ভিদ দিয়ে দৃঢ়তা প্রধান এবং পানি ও খনিজ লবণ পরিবহন হচ্ছে এদের মূল কাজ। কাজে স্যার আমি একদম ডিটেলসে পড়াই ফেলছি, এটা নিয়ে আর কমপ্লেন করিও না কেউ। সেকেন্ডে চলে যায় জটিল টিস্যু। জটিল টিস্যুর মধ্যে এদিকে কিছু না, জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার বান্ডেল বলে, পারবা ইনশাল্লাহ। তারপরে জাইলেম নিয়ে তেমন কিছু নাই। প্রো ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম এই সংজ্ঞা যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, দেখো যেখান থেকে বা উদ্ভিদের যে অংশ থেকে ক্যাম্বিয়ামের সৃষ্টি হয় তাকে বলে প্রো ক্যাম্বিয়াম, মানে ক্যাম্বিয়ামের বাবা হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। তাহলে কথা হচ্ছে ক্যাম্বিয়াম কাকে বলে? উদ্ভিদ কোষের বা উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে, উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে আয়তাকার কয়েক স্তর আয়তাকার যে কোষগুলো গঠিত বা কোষগুলো অবস্থিত, উদ্ভিদের বিভিন্ন টিস্যুর উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে আয়তক্ষেত্রাকার কয়েক স্তর বিশিষ্ট যে অংশ বা কোষ বিদ্যমান তাকেই বলে হচ্ছে কি? ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের সংজ্ঞা তোমাদের বইয়ে নাই, কিন্তু মাঝে মধ্যে দিতে পারে। তাহলে এটা হচ্ছে ক্যাম্বিয়ামের সংজ্ঞা, পারবা। এবার আসো প্রাকিড এবং ভেসেল। তাহলে এক্ষেত্রে এই চিত্রগুলো খেয়াল করো। স্যার প্রাকিডের চিত্র কোনটা, ভেসেলের চিত্র কোনটা? প্রাকিডের চিত্র কোনটা, ভেসেলের চিত্র কোনটা? এটা খেয়াল করো। পার্থক্য কি পড়বা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা গেল একটা। তারপর এই দিকে চলে আসো তোমরা, এই যে এই চিত্রটা খেয়াল করো, এটা আসার চান্সটা বেশি, লম্বাটে চিত্রটা, ঠিক আছে? ফ্লোয়েমের, এটা একটু খেয়াল করো সবাই। তাহলে এই লম্বাটে চিত্র আসার চান্সটা বেশি আছে। এবং আমি তোমাদেরকে পার্থক্যটা শিখাই ফেলি এখান থেকেই, মনোযোগ দাও সবাই। দেখো সিবনল এবং সঙ্গী কোষের মধ্যে পার্থক্য। সিবনল, তাহলে সিবনল দেখতে কেমন? লম্বা নলের নাই। সঙ্গী কোষ দেখতে কেমন? একটু চোঙের ন্যায় বলতে পারো বা মাকু আকৃতির বলতে পারো, অথবা লেন্সের মতো বললেও চলবে। 2 নম্বরে দেখো সঙ্গী কোষের মধ্যেও কি আছে? সিবনলের মধ্যে প্রোটোপ্লাজম আছে, সঙ্গী কোষেও আছে, কিন্তু সঙ্গী কোষের প্রোটোপ্লাজমটা বেশি ঘন, সিবনলেরটা কিন্তু কম ঘন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রোটোপ্লাজমের ঘনত্ব। 3 নম্বরে আসো, দেখো কোষের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি স্যার?
নিউক্লিয়াস। সিবনলে নিউক্লিয়াস নেই কিন্তু সে জীবিত, সঙ্গী কোষে নিউক্লিয়াস আছে এবং আকারে বড়। তাহলে বলো সিবনলের কাজগুলো কে নিয়ন্ত্রণ করবে? সঙ্গী কোষ। আর সঙ্গী কোষের কাজ সে নিজেই নিয়ন্ত্রণ করবে। 5 নম্বর পয়েন্টে আসো। দেখো সিবনলের উপরে স্যার কি আছে? সিব প্লেট আছে। সিবনলের উপরে কি আছে স্যার? সিব প্লেট আছে, যে সিব প্লেট আছে, কিন্তু সঙ্গী কোষের মধ্যে সিব প্লেট নাই। এছাড়াও তুমি যখন এখান থেকে পড়বা দেখো যে দুজনেই বিশেষ ধরনের কোষ, দুজনেরই কোষ প্রাচীর হচ্ছে পাতলা, পাতলা কোষ প্রাচীর, দুজনেই জীবিত। তাহলে এগুলো কিন্তু কমন পয়েন্ট, এগুলো পার্থক্য আকারে না। অবশ্যই পরীক্ষাতে পার্থক্য চাইবে না, পরীক্ষাতে বর্ণনায় চাইবে, কিন্তু তুমি পার্থক্য আকারে শিখলে তথ্যগুলো বেশি দিন মনে থাকে, আমার পার্সোনাল মতবাদ, এবং এটা আমি জানি অনেকের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে সিগন্যালগুলোর এই কোষগুলো লম্বালম্বি ভাবে একটির উপরে একটি সজ্জিত হয়ে সিগন্যাল গঠন করে। এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত, সিপ প্লেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। তাহলে এই লাইনটা অ্যাড করে দিতে পারো, যে এরা সিপ প্লেটের মাধ্যমে একটা কোষ আর একটা কোষ থেকে আলাদা থাকে। সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে একটা কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহনে। তাহলে খাদ্য পরিবহনে সবচেয়ে বেশি কাজ করে কে স্যার? সিবনল। এদের প্রাচীর হচ্ছে লিগনিন যুক্ত। সিবনলের প্রাচীর কি? লিগনিন যুক্ত। এগুলো এক্সট্রা পয়েন্টের মধ্যে দিবা। পরিণত সিবনলে কোনো নিউক্লিয়াস থাকে না, বলে ফেলেছি। সকল ধরনের গুপ্ত বীজি মানে আবৃত বীজি, আমজাম, এগুলোর কথা বলছে। উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিবনল দুইটাই থাকে। পাতার প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করাই এদের প্রধান কাজ। এটা আমি সিবনল নিয়ে বললাম। সঙ্গী কোষ আসো। প্রতিটি সিবকোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। তাহলে সিবকোষের সাথে কি অবস্থান করে? প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বড় হয়। ধারণা করা হয় এই নিউক্লিয়াস সিবকোষের কার্যাবলী কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। আগেই বলেছি এ কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। ফার্ন এবং ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। তাহলে ব্যক্তবীজী, ব্যক্ত মানে নগ্নবীজিতে কি নেই? সঙ্গী কোষ নেই, কিন্তু আবৃত বীজিতে আছে। হ্যাঁ, এভাবে মনে রাখবা। যাও, এই হচ্ছে বিষয়। আশা করি এই পয়েন্টটা হয়ে গেছে তোমাদের। এরপর আমার সাজেশনের মধ্যে এগুলো নিয়ে কিছু বলি নাই, এমসিকিউ এর জন্য একটু পড়ে নিবা। আবরণী কলার মধ্যে বিশেষ করে স্কোমাস আবরণী কলা যেগুলো আছে, এই যে 3টা চিত্র একটু খেয়াল করো। আশা করি আসবে না, তারপরেও পড়ে নিও। এখান থেকে একটা কতে বা খতে প্রশ্ন আসতে পারে। ট্রানজিশনাল আবরণী বলতে কি বুঝো একটু দেখে নিবা সবাই। ট্রানজিশনাল আবরণী বলতে কি বুঝো। তারপরে বাকিগুলো এমসিকিউ এর জন্য শুধুমাত্র। যোজক টিস্যু থেকেও এমসিকিউ এর জন্যই আসে। রক্ত নিয়ে এখানে আসবে না, আসলে ষষ্ঠ অধ্যায়ে আসবে, পারবা। লসিকাটা একটু পড়তে পারো। লসিকা মানব দেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে, দেখো, মানব দেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের জলীয় পদার্থ জমা থাকে। তুমি 3 নাম্বার লাইন থেকে 2টা শব্দকে সংজ্ঞাতে অ্যাড করে দাও, অন্যের চাইতে তোমার সংজ্ঞা বেস্ট হয়ে যাবে। তাকে লসিকা বলে। লসিকার কাজ কি জানো? লসিকার কাজ হচ্ছে যে সকল কোষে অক্সিজেন রক্ত প্রবেশ নিয়ে যেতে পারে না, সেগুলোতে লসিকা নিয়ে যায়। মানে অক্সিজেন পরিবহন, অপলক, ছন্দটা হচ্ছে অপলক। অক্সিজেন পরিবহন, পুষ্টি পরিবহন, দেহের প্রতিরক্ষায় ভূমিকা পালন, লিপিড পরিবহন এবং টিস্যুর গাঠনিক অখণ্ডতা রক্ষা, কলার গাঠনিক অখণ্ডতা রক্ষা। এটা হচ্ছে লসিকার কাজ। অপলক, অপলক 2 এর জন্য আসলে কাজে লাগবে। তাহলে আমরা লাস্ট 2টা পয়েন্ট পড়লে আমাদের 2টা অধ্যায় কিন্তু ক্লিয়ার। কি কি স্যার? একটা হচ্ছে দেখো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। স্যার কিচ্ছু লাগবে না, জাস্ট চিত্রের দিকে তাকালে অ্যান্সার হয়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে কি, এই যে নিউরন। ঠিক আছে স্যার, সর্বশেষ পয়েন্ট কি বলেন? নিউরন। তাহলে দেখো, যদি আমি এটা তোমাদেরকে আমার মতো করে উপস্থাপন করে দিই এই পয়েন্টটা, তাহলে দেখো এটা যদি আমার মতো করে উপস্থাপন করি, তাহলে আমি তোমাদেরকে দেখাই জীবকোষ এবং টিস্যু। ও সরি, এটা তো এখনো এতটুকু হয় নাই স্যার, দুঃখিত। এটা একটু ডিটেলস পড়াইছি তো, এটা এখনো টিস্যু পর্যন্ত যায় নাই। তাহলে এটা তো আমার ফোনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা শেষ করে দিচ্ছি ক্লাস। 1 ঘন্টায় নিলাম, বরাবর ধরতে পারো 2টা অধ্যায়ের সলভ ক্লাস। তোমরা যে টপিক নিয়ে সমস্যা আছে 2টার মধ্যে আমাকে দ্রুত 15 মিনিটের মধ্যে, যারা লাইভ করছিলা 15 মিনিটের মধ্যে আমাকে এসএমএস দাও, আমাকে মেসেঞ্জ হোয়াটসঅ্যাপে দাও। হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে ভালো, না হলে মেসেঞ্জারে দাও, যেখানে ইচ্ছা তোমরা নক করো। আমি 15 মিনিটের মধ্যে তোমাদেরকে সবগুলো সলভ দিয়ে তারপরে আমি বাকি কাজে যাব। সবাই ভালো থাকবা। চেহারা দেখালাম না। আমাদের পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী আর 2-3টা ক্লাস এই প্যাটার্নে হবে। এরপর আমার হাতে ট্যাব চলে আসবে, পরবর্তীগুলো স্ক্রিন শেয়ার করে ট্যাবে পড়াবো ইনশাল্লাহ।
সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।